এই হলো আমার হোস্টেলের ঠিক সামনে। এখানে হলো ওই বাংকার, ইমার্জেন্সি যদি কোনো প্রয়োজন হয় আমি এখানে চলে আসবো। তো সিচুয়েশন এরকম, এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। জোর করে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যে এখানকার বীর, এদের ছবি এখানে লাগানো আছে। বাইরে থেকে হোস্টেল দেখতে ঠিক এইরকম। হাঁটতে এরকম একটা জায়গায় আসলাম, এখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখতেছি আমাদের রাঙামাটির কাপ্তাইয়ের মতো। হলো নিচে তিশা নদী, 3টা চেকপোস্ট আছে। প্রথম 2টাতে পুলিশ গাড়িতে ওঠে। তো প্রথমবার আমার ডকুমেন্ট চেক করে ইউক্রেন আর রোমানিয়ার যে বর্ডারে কাঁটাতারে বেড়া, বাড়ি অস্ত্র নিয়ে পুলিশ বা আর্মি যায় না। এখানকার যে রেস্টুরেন্টগুলো আছে বেশিরভাগই ফাঁকা পড়ে আছে, 2-1 লোক বসে আড্ডা দিচ্ছে। এরকম একটা ছুটির দিন চলতেছে, এখানে কিন্তু লোকারণ্য থাকার কথা একসময়। রাকিব শহরে এসে নামলাম, এলো বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট হলো এখানে রেলওয়ে স্টেশন, চারিদিকে পাহাড়, খুবই কালারফুল, সুন্দর একটা শহর। তো শহরের সেন্টারটা একটু পাশে, সেন্টার হয়ে এখানে আসলো। তা আমার হোস্টেলটা একটু পিছনে, আমি হোস্টেলের কাজ দিয়ে আসছে, আমি নামিয়ে ইচ্ছা করে আমি দেখতেছিলাম যে এখানে দেখলাম যে কাছাকাছি আসবে 200-300 মিটার এদিকে আসলো আর কি। এই জন্য এদিকে আমি আসলাম আসলে দেখার জন্য যে এখানে ট্রেনের লাইনগুলো কি রোমানিয়ার সাথে কোনো কানেকশন আছে কিনা। আমি এখানে রেল স্টেশনে গিয়ে কেউ জিজ্ঞেস করি। তো ট্রেন স্টেশন থেকে বেরোলাম, এটা হলো ট্রেন স্টেশন। ভাষা বোঝে না, বহুত কষ্ট বুঝাইলাম যে আমি এখান থেকে রোমানিয়ার যে সিগেতো শহর, ওইখানে কোনো ট্রেন আছে কিনা। বলো না ওইখানে কোনো ট্রেন যায় না, বড় বড় শহর সব জায়গায় যায় আর কি। কিয়েভ, তারপরে লাভিভ, তারপরে ওদেসা, যেগুলো বড় বড় শহর ইউক্রেনের, এখানে ট্রেন অ্যাভেলেবেল আছে। আমি যেখানে যেতে যাচ্ছি ওখানে আমি জাস্ট ইনফরমেশন নেওয়ার জন্য আসছি, বাস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ট্রেন স্টেশনে একটু ঘুরে আসি, যে ট্রেনগুলো দেখতে কীরকম একটু দেখে আসি। বন্ধুরা, এই হলো ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে জাস্ট ট্রেনগুলো দেখার জন্য আসলাম। দেখেন কত সুন্দর চারিদিকে পাহাড়। আর এই হলো ট্রেনটাও খুব সুন্দর। আমার কাছে মনে হয় রোমানিয়ার থেকে একটু সুন্দর আছে ওদের ট্রেন দেখতে। দেখি ট্রেনটা মনে হয় বন্ধ, আমি চাইলে ভিতরে গিয়েও দেখতে পারতাম, দাঁড়ায় আছে ফর অন্য কারণে। বন্ধুরা, ওখানে রাস্তা হলো যে মানি এক্সচেঞ্জের লোকেরা দাঁড়ায় থাকে। আমি হাঁটার সাথে সাথে বলতেছে যে ভাই তোর ইয়ে লাগবে কিনা, ডলার বা ইউরো এক্সচেঞ্জ করা লাগবে কিনা। যাই হোক, ইংলিশ বোঝে না, শুধু চেঞ্জ সেই শব্দটাই বুঝেছে। আমি পরে লিখে দিলাম যে কত রেট চলতেছে, বলতেছে 46 বলছে। পরে আমি বললাম যে আমি তো আরেক জায়গায় দেখলাম 46.50। পরে বলে ঠিক আছে 46.50 দিলে। পরে বলে কয় ইউরো, আমি বলি 10, শুধু 10। পরে আমি 50 ইউরো দিলাম, আর 40 ইউরো ফেরত দিল, আর বাকি 460 টাকা দিল। আমি বললাম আর 5 টাকা কই, পরে আবার 5 টাকা দিল। তো আর কি। আর আসার পথে যে রাস্তাটা ছিল, এই ধানে এরকম পাহাড়ি রাস্তা, 2 পাশে পাহাড়, মাঝখানে সড়ক, খুবই চমৎকার। আর এখানে কিছু চার্চ দেখলাম, চার্চগুলো বেশিরভাগই গোল্ডেন কালার, খুব সুন্দর, খুবই সুন্দর। আর হলো পথে অনেকগুলো চেকপোস্ট আছে, আমাদের 3টা চেকপোস্ট আছে। প্রথম 2টাতে পুলিশ গাড়িতে ওঠে। প্রথমবার আমার ডকুমেন্ট চেক করে, সেকেন্ড টাইম ডকুমেন্ট চেক করে না, থার্ড টাইম হলো চেকপোস্টে অল্প একটু দাঁড়ায়, কিন্তু ওইভাবে গাড়িতে ওঠে না পুলিশ। আর পথে দেখলাম যে ইউক্রেন আর রোমানিয়ার যে বর্ডারে কাঁটাতারে বেড়ার আশেপাশে দেখলাম যে ভারী অস্ত্র নিয়ে পুলিশ বা আর্মি যায় না, নিরাপত্তা রক্ষী আর কি, যারা ওরা হাঁটাহাঁটি করতেছে। তারপর আমাদের গাড়িতে যারা উঠলো আমাদের ডকুমেন্ট চেক করলো। আমাদের শুধু আমাকে করছে এরকম না, সবারই চেক করছে। কোনো গাড়ির কাগজপত্র চেক করতেছিল, ভারী অস্ত্র হাতে। আমি ট্রেন স্টেশনে গেলাম, ওইখানে আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম, কারণ হলো ওইখানে একটা মেয়ে আমার কাছে দৌড়ে আসলো, এসে বলতেছে তুমি ক্যামেরা করতেছো। আমি ভাবলাম যে হয়তো ও ভাবতেছে যে ওরে আমি ক্যামেরা করলাম, ইউক্রেনের ভাষায় কথা বলতেছে, আমি বুঝতেছি না। পরে আমি বললাম ইংলিশ, পরে ও গুগল ট্রান্সলেটে গিয়ে ওইখানে ইংলিশে লেখে যে ইউক্রেনে এখন এই ভিডিও করতে পারবে না, যে কোনো সময় তোমাকে মানে যে কোনো সময় পুলিশ ধরতে পারে। এভাবে তুমি ভিডিও করতেছো, এটা মানে দেখলে কিন্তু সমস্যা, না দেখলে হয়তো কিছু বলবে না, কিন্তু দেখলে মানে নিয়ম অনুযায়ী এখন ইউক্রেনে আপনি যেখানে সেখানে যত ভিডিও করতে পারবেন না, এটা যে কোনো সময়, যেহেতু একটা ইমার্জেন্সি সিচুয়েশন রাষ্ট্রটা আছে এখন। তা আমি করতেছি, কারণ এই জায়গাটা একটু নিরিবিলি। তবে এখন সাবধানে করতে হবে। মেয়ের কথা শোনার পর থেকে আমার একটু ভয় ঢুকে গেছে মনের ভিতরে। তো এই রোডটা নিরিবিলি এই জন্য করতেছি। ওইদিকে একটু পাবলিক এরিয়া ছিল, ওইখানে একটু কম করছি ভিডিও। এখানে লোহা লক্কর দোকান দেখতেছেন। তো আমার হোটেলটা একটু সামনে, কাছাকাছি চলে আসছে, 2-3 মিনিটে চলে যাবো এখানে। তো মেইন রোড থেকে হাঁটতে হাঁটতে এরকম একটা গলিতে ঢুকলাম। এখানে কিছু বাচ্চারা দেখতেছেন, ওরা হলে আমার হেল্প করলো। ওরা বলতেছে এইদিকে যাও, এদিকে হোটেল পাবা, মানে হাতের ইশারা বুঝলো। ওরাও ইংলিশ পায় না, শুধু হ্যালো বললো।
ধর আমার বুঝছে, আমার চোখের ভাষা বুঝছে। এখানে একটা ক্যানেলের পানির সাউন্ড শুনতেছেন আপনারা। হোটেলটা এই সামনে, হোস্টেল আর কি। তো খুবই অল্প খরচে হোস্টেলটা পাইছি, মানে রোমানিয়ান টাকায় হয়তো 20 লির মতো আর কি। এখানকার টাকা হলো 170, তো 1 টাকা হলো 10 টাকার কাছাকাছি। হোস্টেল খুঁজে পাই না, আমি ভাবছিলাম এইটা হোস্টেল। আমার কাছে কোনো ছবি টবি নাই। পরে এই মহিলা এখানে আর একটা পুরুষ এখানে কাজ করতেছে মাঠে, ওরা বলছে যে গ্রিন মানে সবুজ কালারের এটা। একটু সামনে তো যে গ্রিন এটা, কিন্তু ম্যাপে যেভাবে দেখা যাচ্ছে, আমার তো অফলাইন ম্যাপ ডাউনলোড করে, আমার কিন্তু ইন্টারনেট নেই একদম। তো অফলাইন ম্যাপ দিয়ে বুঝতেছিলাম না, বলছে মেইন রোড দিয়ে মেইন রোড দিয়ে। তো ম্যাপ যেভাবে আমার দেখাচ্ছে এটা হলো ভুল দেখাচ্ছে, পারফেক্টলি দেখায় না। এই কারণে হলো সমস্যায় পড়তেছিলাম। ওদিক দিয়ে পথ নাই মূলত, ওদিক দিয়ে অন্য প্রপার্টি, হোস্টেলের প্রপার্টি না। এই কারণে একটু অস্বস্তিতে পড়ছে। বিশাল বড় হোস্টেল, বিশাল বড়, কিন্তু কোনো রিসেপশন খুঁজে পাইতেছি না। ভিতরে ঢুকলাম, ঢুকে কোনো লোকজন কিছু দেখতেছি না। তো অন্য জায়গায় যাই জিজ্ঞেস করি, বিশাল বড় বিল্ডিং। আমার মনে হয় কয়েকশো লোক এখানে থাকতে পারবে, এরকম জায়গা নিয়ে করা। রিসেপশনে আসছে, রিসেপশনে কোনো লোকজন নেই, এখানে নাম্বার দেওয়া আছে। আর এখানে দেখেন এক্সট্রা কিছু সার্ভিস নিতে হলে আপনার কীরকম খরচ হবে ওটা দেওয়া আছে। তারপরে কয়টায় চেক আউট ওটা দেওয়া আছে। বিশাল হোস্টেল, পুরোই প্রফেশনাল মনে হইতেছে। ভাড়াও অনেক কম, মাত্র বললাম যে এটা 170, মানে রোমানিয়ান টাকা হয়তো 20 লি বা 21 লি এরকম হবে। আমি বাইরে গেলাম, বাইরে যাওয়ার পর এক ভদ্রলোক বসেছিল, ওরা জিজ্ঞেস করলাম ভাই রিসেপশনের লোক কই? তো বলতো তুমি ফোন দাও। আমি বলতেছি আমার তো সিম নাই। পরে উনি নিজেই ফোন দিল, পরে রিসেপশনের লোক আসলো, এসে আমাকে সব দেখাই দিল, সব বুঝাই দিল। এলো টয়লেট, এখানে হলো এগুলো হলো সব গোসলখানা। বড় হোস্টেলের একটা সুবিধা হলো এরকম, টিভি আছে, তারপরে এখানে রান্নাবান্নার মোটামুটি ব্যবস্থা আর কি। এখানে যে ইলেকট্রিক চুলা আর হলো যে ওভেন। আমার ধারণা লবণ টবণ বেসিক চিনি থাকতে পারে, কাপ, তারপরে রান্নাবান্নার এই যে কড়াইটাই থাকতে পারে। আমি চেক করি নাই, তবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয় এটাই। বাইরের ভিউটা হলো এরকম। এই হলো আমার রুম, 1 2 3 4 5 6 6টা বেড এটার ভিতরে। এলো হয় না টাকা যাবে, ঠিক আছে। আর কোয়ালিটি খুবই ভালো, আমি ইমপ্রেসড। তারপর প্রফেশনাল, পুরোই প্রফেশনাল, বিশাল বড় হোস্টেল, কয়েকশো মানে লোক থাকতে পারবে এখানে, এলো বিষয়। আর হলো আমার বেড। আমার ধারণা যে হোস্টেলে আর কেউ নাই, কেন আমি ছাড়া, মানে এই রুমে। অন্য রুমে কয়েকজন থাকতে পারে, কারণ এখন অফ সিজন, ট্যুরিজমের সিজন না। রোমানিয়ার লোকরা যেমন বিনে আর তারপরে দা বলে, এখানে লোকজন বলে হলো, এখানে লোক বলে হলো দবরে, মানে কিছু হইলেই দবরে। যেমন বিনে দেওয়া কিন্তু অনেক কিছু বোঝানো হয়। বিনে মানে ভালো, বিনে মানে ওকে, বিনে মানে চলবে এরকম আর কি। তো এখানে দবরে মানে প্রত্যেকটা মানুষ দবরে ইউজ করে। আর হলো দা মানে হলো তাক, ইউক্রেনিয়ান ভাষা। আবার রাশিয়ানরা কিন্তু আবার তাক বলে না, রাশিয়ানরা বলে দা। একটা বিষয় হলো রাশিয়ান ভাষা এখন বললে এখানে লোক মাইন্ড করে, কিন্তু এরা কিন্তু রাশিয়ান ভাষা জানে। তো এরকম একটা বিষয় এখন চলতেছে, যেহেতু ওয়ার টাইম আর সিকিউরিটি ইস্যু আছে। আর মূলত এখানে লোকজন কম থাকে, আরেকটা কারণ হলে এখন ওয়ার টাইম, এখন ট্যুরিজম সিজন আর অফ সিজন ইস্যু না আর কি। তো আমার ধারণা যেটা ভালো টাইমে এই হোস্টেলে জায়গা পাওয়া খুব কঠিন, জায়গাগুলো ভাড়া কম, তারপরে হলো একটা চমৎকার পরিবেশের ভিতরে। আমি এদের টাকাগুলো দেখাই আপনাদের কেমন। এই হলো এখানে 200 টাকার নোট, এখানে হলো 50 টাকার নোট, 5 টাকার নোট, টিপু সুলতান। 20 টাকার নোটটা সুন্দর। আর আমাকে কিছু কয়েনও দেওয়া হয়েছে, যেমন এটা 10, এটাও 10, এটা হলো 5। বাইরে থেকে হোস্টেল দেখতে ঠিক এইরকম। আর এই বাম পাশে যে বিল্ডিংটা দেখতেছেন, এটাও এদের সাথে কানেক্টেড। বিশাল জায়গা নিয়ে করা, সব ধরনের সার্ভিস আছে। একটা হোস্টেলে যে ধরনের সার্ভিস থাকা দরকার, অটো টাঙ্গানো রাস্তার ভিতরে, বিভিন্ন পার্ক বা একটা নির্দিষ্ট জায়গায় অনেক লোকের ছবি টাঙানো। পরে দেখলাম যে এগুলো হলো এই শহরের যারা যুদ্ধে গিয়ে মারা গেছে তাদের ছবি ওখানে টাঙানো হয়েছে। তো এখানে যেটা বুঝলাম যে এখানে বড় ধরনের আক্রমণের শিকার হয় না এই শহর। তবে ইউক্রেনের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটা মোটামুটি স্ট্রং এখন, যেহেতু ইউরোপিয়ানরা হেল্প করতেছে। তো এখানে যখন বড় ধরনের মিসাইল আক্রমণ বা ড্রোন আক্রমণ হয়, বেশিরভাগকে ওরা ভূপাতিত করে ফেলে আগেই আকাশপথে, নিচে পড়ার আগে। তবে যখন এটা চলে আসে, যখন ইউক্রেনের আকাশের ভিতরে যখন ঢুকে যায়, তখন কিন্তু ওরা এখানে এই হুইসেল দেওয়া হয়, সতর্ক বার্তা দেওয়া হয় আর কি, সাউন্ড দেওয়া হয় সতর্ক। তখন হলো মানুষ এখানে যে বাংকার আছে, এখানে প্রচুর বাংকার আছে, বাংকারের ভিতর গিয়ে আশ্রয় নেয়। তবে সমস্যা হলো এখানে বেশি আক্রমণগুলো রাতে হয়। রাতে হওয়ার কারণে কিন্তু এই হতাহতের সংখ্যাটা বেশি। দেখেন আমাদের হোস্টেলের বাইরে কত সুন্দর বসার জায়গা। আর ওই পাশে হইলো তিশা নদী, আর ওই পাশে নদীর ঠিক ওই পাশে হলো পাহাড়।
খুবই চমৎকার একটা হোস্টেল, আমি খুবই হ্যাপি। এখানে গাড়ি পার্কিং আপনি চাইলে বিশাল জায়গায় অনেক গাড়ি একসাথে পার্কিং করা সম্ভব। এই হলো আমার হোস্টেলের ঠিক সামনে। এখানে হলো ওই বাংকার, ইমার্জেন্সি যদি কোনো প্রয়োজন হয় আমি এখানে চলে আসবো। তো সিচুয়েশন এরকম, এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। তারপরও বিপদ তো আসলে বলে কয়ে আসে না, তখন আর কি আমাকে এখানে আসতে হবে আর কি। আমাকে জানা দেওয়া হয়েছে আগে, কারণ রাশিয়া তো কারোর কাছে অনুমতি নিয়ে আক্রমণ করে না। কোন শহরে কখন আক্রমণ করবে সেটা হলো তাদের যেই নিরাপত্তা বাহিনী বা যেই আর্মি, তাদের বিষয়। তো এটা বোঝা কঠিন আসলে। ইউক্রেন দেশটা খুবই সম্ভাবনার একটা দেশ ছিল, এখনও আছে বলা যায়। ওদের যেই রিসোর্স, ওদের যেই ন্যাচারাল সম্পদ, তারপরে যে ইয়াং জেনারেশন, তারপরে যেই বিশাল ল্যান্ড, তারপরে কৃষি ক্ষেত্রে ওদের যেই উন্নতি, অনেক সম্ভাবনা একটা দেশ। একটা সাজানো গোছানো দেশ ধ্বংস করে দিতেছে। সেটা হলো এদের এই যে এখানে যে আপনাদের বললাম গোল্ডেন কালারের যে চার্চ, দেশটা ধ্বংস করে দিচ্ছে আর কি, কিছু গুটি কয়েক লোকের ভুল পরিকল্পনায়। খারাপ লাগতেছে। এখানে আয়সা দেখলাম, আরও আগের থেকেও কিছুটা জানি, এরকম একটা সম্ভাবনাময় দেশ। এটাকে কী বলে, আন্তর্জাতিক যে অপরাজনীতির মারপ্যাচ, এটার ভিতরে পড়ে এই দেশটা এখন ধ্বংসের পথে। পুরা ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেওয়া হয়েছে। ইয়াং জেনারেশন যুদ্ধে গিয়ে গিয়ে শত শত হাজার হাজার লোক মৃত্যুবরণ করতেছে। কার স্বার্থে? দুঃখজনক আর কি। তারপর ওদের যে সি সাইড, ক্রিমিয়ার মতো জায়গা, এগুলো যদি দখল না হইতো, ওদের যারা ভালো লিডার থাকতো, যে লিডার আসলে কি বলবো, লুকাশেঙ্কো যে বেলারুশের যে প্রেসিডেন্ট, ওর মতো একজন লিডার দরকার ছিল। ওই রকম লিডার হইলে হয়তো এই বিপদে পড়তো না ওরা। এখন একজন কমেডিয়ান প্রেসিডেন্ট, কমেডিয়ানের দোষ দিয়েও লাভ নেই। এখানে আসলে ইউরোপীয় ইউনিয়ন আর হলো ইউএসএ, এই দুইটার ষড়যন্ত্র ছিল দেশটা ধ্বংস করে দেওয়ার পেছনে। এখন সন্ধ্যা 8টা বাজে, আমি 8টাতে এরকম একটা জায়গায় আসলাম। যে আমি এই জায়গায় দাঁড়ায় তখন মানে এক্সচেঞ্জ করছিলাম। এই পিছনে হলো রেল স্টেশন, আর এই সামনে এখানে হলো ব্রিজ। এটা একটা সেন্টার এরিয়া। তো শহরে তেমন কিছু করার নেই, ইন্টারেস্টিং কিছু করার নেই, লোকজন খুবই কম। এই হলো সেই বিখ্যাত তিশা নদী, যেটা ইউক্রেনের অন্যতম বৃহত্তম নদী। অন্যতম বলতে আমার মনে হয় প্রধানই বৃহত্তম নদী, তবে আমি 100% শিওর না। তো এই নদীর অনেক করুণ গল্প আছে, এখানে অনেক মৃত লাশ ভেসে আসছে। আপনাদের আমি একটু আগে বলতেছিলাম যে এখানে এই অঞ্চলে যারা মৃত্যুবরণ করছে, যাদেরকে এরা জাতীয় বীর বলে আর কি, তো সব অঞ্চলেই কম বেশি লোক মারা গেছে। এখানে হামলা হওয়ার কারণে মারা গেছে এরকম না, এখানকার লোকদেরকে আসলে আর্মিতে নেওয়া হয়। কেউ উইলিংলি গেছে, কেউ হয়তো জোর জবরদস্তিমূলকভাবে গেছে। সবাই তো আসলে উইলিংলি যায় না, কেউ যুদ্ধে গিয়ে মরতে চায় না, তবে অনেক আছে দেশপ্রেমিক, তারা অবশ্যই যায়। এখন অনেকে বুঝে গেছে, এখন যেতে চায় না, জোর করে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যে এখানকার বীর, এদের ছবি এখানে লাগানো আছে, ছবি এবং ফুল দেওয়া আছে তাদের ছবি তার সামনে। এখানকার যে রেস্টুরেন্টগুলো আছে বেশিরভাগই ফাঁকা পড়ে আছে, 2-1 জন লোক বসে আড্ডা দিচ্ছে। এরকম একটা ছুটির দিন চলতেছে এখানে, কিন্তু লোকের লোকারণ্য থাকার কথা। একসময় হয়তো ছিল, একসময় লোকের লোকারণ্য ছিল, মানুষ হাসি মুখে এখানে আড্ডা দিত। এই গাছে ফুল ঠিকই ফুটেছে, কিন্তু হয়তো গত এই 2-3 বছরে এখানে লাখ লাখ লোকের অকাল মৃত্যু হয়েছে। আমি আমার হোস্টেলটা যেখানে আমি বসবাস করতেছি, এই হোস্টেলটা ঠিক অপোজিটে আসছি হাঁটতে হাঁটতে। সবুজ কালার যে বিল্ডিংটা দেখছেন এটা আমার হোস্টেল। এই নদীর এপারে আমি হাঁটতেছি এখন। তো এখানে পুরুষ মানুষের সংখ্যা আমি খুবই কম দেখতেছি, বেশিরভাগই বৃদ্ধ মহিলা, কিছু ইয়াং মেয়ে। তো পুরুষের সংখ্যা খুবই কম। কিছু লোক হয়তো যুদ্ধে আছে, কিছু লোক হয়তো দেশ ছেড়ে পালিয়েছে, এরকম অবস্থা এখন বর্তমানে ইউক্রেনের। হাঁটতে এরকম একটা জায়গায় আসলাম, এখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখতেছি আমাদের রাঙামাটির কাপ্তাইয়ের মতো, আর হেলোর নিচে তিশা নদী। সামনে দেখেন একটা পরিবার যাচ্ছে বাজার করে বাসায়। তো এরকম পরিবার এখন এখানে খুঁজে পাওয়া মুশকিল, বেশিরভাগই হয়তো যুদ্ধে আছে অথবা দেশ ছেড়ে পালিয়েছে। এখানে একটা ইউক্রেনের পতাকা দেখতে পাচ্ছি। এই দেশটা এক সময় স্বাধীন সার্বভৌমত্ব ছিল, এখনও স্বাধীন সার্বভৌমত্ব আছে কাগজে কলমে, তবে একে ছিঁড়ে কুড়ে খাওয়ার জন্য
পৃথিবীর অনেকগুলো দেশ চেষ্টা করতেছে, সেটা ইউএসএ হোক, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন হোক, সেটা রাশিয়া হোক, সবাই ছেড়ে খেতে যাচ্ছে এই দেশটাকে। বেশিরভাগ দোকানই বন্ধ। আমি সুপার শপ খুঁজতেছি, সুপার শপ কোনো কিছু পাই কিনা, কিন্তু অলমোস্ট 9টা বেজে গেছে, দেখেন আলো নিপতেছে অলরেডি। তো বেশিরভাগ দোকানই বন্ধ আর লোকজন খুবই কম। এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম, রেস্টুরেন্টের ভিতরে কিছু লোক বসে আছে, বাইরে প্লাস ভিতরে, মানে মোটামুটি এই জায়গাটা একটু আলোকিত ছিল। আপনার দেখে যে আলো জ্বলে আছে না, ওই জায়গাটা আর কি। তো ওই জায়গায় প্রত্যেকটা মেয়ে, একটা ছেলেও নেই, মানে আড্ডা দিতেছে, মেয়েরা বসে আড্ডা দিতেছে। আমি অবাক হয়ে এলাম যে এরকম অবস্থা চলতেছে এখন। তো না, ওরা ওদের হাসি খুশি দেখলাম দূর থেকে, যেটা বুঝলাম, কিন্তু যাই না ওদের ভিতরে কী অবস্থা। ওরা হয়তো নিজেদের বেটার ফিল করানোর চেষ্টা করছে। আমি যদি সুপার শপটা এটা খোলা, সেটাতে যাই দেখি রাকিব লেখা। সুপার শপে গেছে, মনের মতন খাবার খুঁজে পাইতেছি না। একবার এক মহিলা বলেছে যে টাইম তো শেষ হয়ে যেতে, তুমি জানো, তাড়াতাড়ি নাও। পরে আমি কী করবো, তাড়াতাড়ি করে একটু ইন্টারনেট পাইছি কোথাও, আশেপাশের কোনো বাসা থেকে ওয়াইফাই ছিল। তো এখানে লিখলাম যে আমি একটা খাবার খুঁজি যেটা হলো কুকিং করা লাগবে না, কিন্তু আমি গরম, মানে ওভেন দিয়ে অথবা মানে গরম পানি দিয়ে খাওয়া যাবে এরকম খাবার আছে। একটা খাবার দিল। তো পরে আমি বললাম এটা ভিতরে পর্ক টোক আছে কিনা, কারণ আমি কনফিউজ করে লেখাটা কিছু বুঝতেছি না। তো বলে এটা খাইলে তোমার 1 মিল পারফেক্টলি হবে। ও বুঝতেছে না আমার ভাষা, ওই ইন্টারনেট আর কাজ করতেছিলাম, যে ইন্টারনেট আমি পাইছিলাম পাশে, আর আমার কাছে সিমও কিনে নেই। পরে একটা ছেলে আসলো, ওই মহিলা কারোর জন্য নক দিল, যে একটা ছেলে ইংলিশ জানে আর কি। তো ওরা ডাক দিয়ে আনলো। তাই আমি বললাম যে আমার যে কোনো খাবার খাইতে পারবো, সমস্যা নেই, কিন্তু পর্ক আছে কিনা এটা আমার কনফার্ম হওয়া লাগবে। তো কনফার্ম না, পরে ও পড়লো লেখাগুলো, এই ধরনের এখানে লেখা আছে না, এরকম লেখা পড়লো আর কি। পরে বলছে হ্যাঁ এটার ভিতরে চিকেনও আছে, পর্কও আছে। তো ঠিক আছে, তাহলে এটা বাদ। তো পরে মহিলা আবার খুঁজা টুজা বলতেছে তাহলে তুই নুডলস না, এটার ভিতরে 100% শিওর যেটার ভিতরে চিকেন আছে, আর একটা আছে বিফ। তো আমি বিফটারও আমি প্রেফার করি না, আমি চিকেনটাই নিয়েছি। তোরা মানে ভিতরের মহিলারা আর একটা ছেলে কয়েকজন মিলে মানে পুরো অস্থির হয়ে গেছে আমার কীভাবে হেল্প করবো, কারণ দোকানটা বন্ধ হতে। আর এই যে ছেলেটা যাইতেছে না, এই ছেলেটাই আর কি ইংলিশ মোটামুটি জানে। তো হেল্প করলো আর কি, যে মানে কীভাবে হেল্প করা যায়। 10 মিনিট সময় আছে, তাড়াহুড়া করে ওরা মানে অস্থির হয়ে গেছিলো জিনিসটা। সত্যি অভিভূত যে এখানকার লোকগুলো এতটাই ফ্রেন্ডলি, কিন্তু এদেরকে কীভাবে ইউজ করা হইতেছে কি। এরা আর এদের যে প্রতিবেশী দেশ যাদের সাথে যুদ্ধ চলতেছে, এরা কিন্তু কালচার, এদের ভাষা, এদের সব কিছুই এক, কিন্তু এদেরকে পুরোপুরি মুখোমুখি করে শত্রু বানিয়ে দেওয়া হয়েছে। এবং দুঃখজনক, মানে কি বলবো, ওইখানকার লোকগুলো খুব আন্তরিক, এটা আমি জানি, কারণ ওইখানকার লোকদের সাথেও আমার যেভাবে কথা বলার সুযোগ হয়েছে কখনো কখনো, ওই লোকগুলোও অনেক আন্তরিক। সাধারণ মানুষগুলা কিন্তু সাফার করতেছে, পলিটিশিয়ানরাও সাফার করতেছে না। আর এই যে বড় বড় যারা জায়ান্ট, বড় বড় রাষ্ট্র, এরাও কিন্তু সাফার করতেছে না, সাফার করতেছে এই সাধারণ মানুষগুলা। এই ছেলেটার হাতের একটা আঙ্গুল নাই দেখলাম আমি জানি না কেউ কীভাবে কোনো দুর্ঘটনা করলো নাকি ওরে কখনো অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। ওই ছেলেটা যখন হেল্প করলো, আমি এখানে রাশিয়ান অনেকগুলো কিছু শব্দ জানি, তো আমি একটু ভয় ছিলাম। আমি শুনছি, আগেও শুনছি যে এখানকার এই শব্দগুলো ইউজ করলে ওরা মাইন্ড করে। তো ওরা আমি থ্যাংক ইউ দিতেছি। পরে বললাম তোর ভাষায় কী বলে, ও বুঝতেছিল না। পরে আমি বললাম স্পেসিফিক, তো বলতেছে ও থ্যাংকস, মানে ও এটা নিয়ে দেখলাম যে একটা মাইন্ড করলো না। কিন্তু আমি যত জানি যে এখানে আপনি রাশিয়ার শব্দ ইউজ করেন, যেমন স্পাসিবো মানে হলো থ্যাংক ইউ। তারপর প্রেভেটটা ইউক্রেনিয়ান রাশিয়ান দুটি সেম, মানে হ্যালো। তো শব্দ চয়নের ক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করা লাগে, এই জন্য আমি আসলে এসব শব্দ ইউজ করি না, কারণ কোন কথায় কোনভাবে নেয়, যেহেতু সেন্সিটিভ ইস্যু। আমি ইংলিশটাই প্রেফার করতেছি, বুঝুক আর না বুঝুক, অ্যাটলিস্ট সেফ জোনে থাকা গেলো আর কি।